প্রিয় প্রণয়নী। লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নাম্বার 27। নুসরাত রুম থেকে বের হয়ে যাওয়ার পর আরিশা আর আহানের রুমে গেল। রুমে গিয়ে দেখে দুজন বসে কথা বলছে। আহান উঠে দাঁড়ালো, নুসরাতকে দরজার সামনে দেখে ভিতরে আসতে বলল। নুসরাত রুমে ঢুকে ঠাস করে আহানের বিছানায় শুয়ে পড়ল। নুসরাতকে দেখে আহান গাইগুই করল। নুসরাতের সামনে কিভাবে কাজটা করবে, বড় আপু মাথা ফাটাবে তার। নুসরাত চুপ করে তাকিয়ে দেখলো হচ্ছে কি এখানে। আহান নাক মুখ বিকৃতি করে নুসরাতের দিকে তাকিয়ে আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করছিলি আর নুসরাত এসে সেটা ব্যাঘাত ঘটিয়েছে, এরম মুখ বানিয়ে তাকিয়ে আছে। কি এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে পারলে তুই আমায় কাঁচা চিবিয়ে খাবি। কিছু না, যা করার কর, আমি কিছু বলবো না। মনে কর আমি এখানে নেই। এখন কি করতে চাইছিলি কর। নুসরাতের কথা শুনে আহান উৎফুল্ল হয়ে উঠল। নুসরাতকে পাম দিয়ে বলল, এই জন্য বড় আপু তোমাকে আমার এত ভালো লাগে। নুসরাত লজ্জা পেয়েছে, এমনভাবে মুখ লুকালো। মুখে হাত রেখে হেসে উঠল। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, কি করবি কর, আমি লজ্জা পাই, এসব বলবি না আমার সামনে। আহান বই রাখা বক্স থেকে চুল কাটার মেশিন তারপর ব্লেড বের করলো। নুসরাত খুব ইন্টারেস্ট নিয়ে তাকিয়ে থাকলো এরপর কি হয় দেখার জন্য। আহান ব্লেড হাতে নিয়ে আরিশের কাছে গেল। নুসরাত শুয়ে শুয়ে এদের গতিবিধি লক্ষ্য করছিল। ব্লেড দিয়ে আরিশার ভ্রু ঘষতে শুরু করলো। নুসরাত ধমক দিল, কি করছিস এসব? আর ওর ভ্রুর মাঝে ব্লেড ঘষছিস কেন? ভ্রু উঠে যাবে তো। আরে বড় আপু চুপ করে শুয়ে থাকো তো, আমি আরোকে নিউ ভ্রু ডিজাইন করে দিচ্ছি। ওল্ড ডিজাইন হয়ে গিয়েছে সব, তুমি চাইলে আমি তোমাকেও ডিজাইন করে দিতে পারি। না ভাই, লাগবে না, তুই আরোকে নিউ ভ্রু ডিজাইন করে দে, আমারটা ঠিক আছে। নুসরাত আরাম করে বিছানায় শুয়ে সামনে তাকিয়ে রইল। আহান চুল কাটার মেশিন নিয়ে আরুর কাঁধ সমান চুল হাতে নিল। মেশিন চালিয়ে চুল কাটতে গেল। নুসরাত লাফ দিয়ে উঠে মেশিন টেনে নিয়ে গিয়ে আহানের মাথায় কাটটা মারল। আহান বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতকে ছাড়ি মারল। উফ, বড় আপু ডিস্টার্ব করছো কেন? থাপড়ে উপরের পাটির দাঁত ফেলে দিব। ভ্রু ডিজাইন করছিস কর না ভাই, ছোট্ট মেয়েটা চুলের পিছনে পড়লি কেন? ওর চুলে হাত দিবি, আমি তোকে টাকলা বানিয়ে দিব। আরও এবার ওর ভ্রু তুই ডিজাইন করে দে। বলতির মতো হা করে বসে রয়েছিস। আহানকে শাসিয়ে বিছানায় শুয়ে পড়ল নুসরাত। ইশারায় বলল, শুরু কর। আয়েশা চুল কাটার মেশিন দিয়ে আহানের মাথার মাঝখানে চুল কেটে দিল। আহান হাত দিয়ে ডান পাশে দেখিয়ে বলল, এই পাশেও ডিজাইন করে দেওয়ার জন্য। আয়েশা চারপাশ থেকে একটু একটু চুল কেটে আহানকে আউল বানিয়ে দিল। এরপর ব্লেড দিয়ে আহানের ডান ভ্রু মাঝ বরাবর ঘষল। বাবরু ঘষতে যাবে রোহিণী রুমে এসে ঢুকলো। আরিশা আর আহানের ভ্রু দেখে হায় হায় করে উঠলেন। নুসরাত অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো, হাত উপরের দিকে তুলে আড়মোড় ভাঙলো, আবার বিছানায় বসলো। নুসরাত, আম্মা তুমি দেখোনি এরা এসব করছে? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়েই তো করলো, আমি দেখেছি তো। তাহলে নিষেধ করলে না কেন? আরে ছোট আম্মু, বাচ্চাদেরও তো একটু স্বাধীনতা দিতে হবে, তাই আমি ওদের স্বাধীনতা দিয়েছি। এই তো সময় লাইফ এনজয় করার, এখন না করলে কখন করবে? না হলে সারা বছর আমার মতো ডিপ্রেশনে থাকবে। আহান আর আরিশা সমস্যারে বলে, ঠিক ঠিক, যাও সরো তো এখান থেকে, তোমার ওপর এখন আমার রাগ আসতেছে। তাহলে তো আর এখান থেকে সরবো না ছোট আম্মু, আজ পুরো দিন তোমার সাথে লেগে থাকবো। ভালো লাগে না, এদের তো নিষেধ করা উচিত ছিল। আহানের আজ তোরে কেউ বাঁচাতে পারবে না তোর বাপের হাত থেকে। আর আরিশা, তুমি বোকা নাকি? ও তোমার ভ্রু কেটে ফেললো আর তুমি বসে ওকে ভ্রু কাটার পারমিশন দিলে? কি বিশ্রী লাগছে তোমাকে? আম্মা, আমাকে সুন্দর লাগছে না? আহানের গোলগাল মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন রোহিণী। নুসরাত হেসে দিল আহানের চুলের কাটিং দেখে। রোহিণীও হেসে দিলেন। আহান রে, তোরে সোবলা মুরগির মতো লাগতেছে। নুসরাত আর রোহিণী হেসে গড়াগড়ি খেলেন। আরিশা মায়ের দিকে নাক ফুলে তাকিয়ে থাকলো। তাদের মা তাদের নিয়ে হাসাহাসি করছে, এটা কোনো কথা? যেখানে নুসরাতকে বকা দিবে কেন তাদের আটকালো না, সেখানে নিচে তাদের নিয়ে হাসছে। আহান, আয় বাপ, তোর চুলগুলো কেটে টাকলা করে দেই। আম্মু, নিউ ডিজাইন করবো আমরা,
আহানের গালে নাকে ঠোঁটে চেপে চুমু খেলো রুহিনী। হ বাপ, আয় তোকে নিউ ডিজাইন করে দিই। সকালে ইসরাতের সাথে ঝগড়ার জন্য ইসরাতের সাথে কথা বলছে না নুসরাত। ইসরাত কথা বলতে গেলে কথার উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ইসরাত অনেক চেষ্টা করলো, তারপরও কথা বলল না। এটা সচরাচর হয়ে থাকে। ইসরাতের সাথে ঝগড়ায় হেরে গেলে বা ঝগড়ায় কেউ এসে ইসরাতের হয়ে কথা বললে নুসরাত ইসরাতের সাথে রাগ করে বসে থাকে। ইসরাত রুম থেকে বের হচ্ছে না। তার কী রকম লজ্জা লাগছে। বড় চাচি আর শাশুড়ি আম্মু হয়ে গেছে, ওদের সামনে যেতে কীরকম অস্বস্তি হচ্ছে। আর জাহিনের সামনে দাঁড়াবে কিভাবে? উফ, এত লজ্জা কোথা থেকে আসলো নিজের ভেতর? ইসরাত ভেবে পাচ্ছে না, তাই রুমে বসে আছে। বাড়ির সবাই নিজ নিজ রুমে দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিচ্ছে। নুসরাত ইসরাতের রুমে যাচ্ছে না, আজ সারাদিন বাইরে বাইরে ঘুরছে। আনিকা আজ বাইরে গিয়েছে ফ্রেন্ডের সাথে আউটিংয়ের, তাই সারাদিন আনিকার রুমে পড়েছিল। আনিকা কিছুক্ষণ আগে বাড়িতে আসছে, তাই ইরহামের রুমে নুসরাত দখল করেছে। ইরহাম বলল নিচের রুমে যাওয়ার জন্য। নুসরাত এক ঝাড়ি মেরে ইরহামের মুখ বন্ধ করে দিল। তার কিছুক্ষণ পর আবার বলল নুসরাতকে নিচের রুমে যাওয়ার কথা। নুসরাত নড়ল না, বিছানায় শুয়ে মোবাইল টিপতে শুরু করলো। বোন আমার, নিচের রুমে যা, আমার শরীর ব্যথা করছে, একটু ঘুমাবো। নুসরাত মাটির দিকে ইশারা করে বলল এখানে ঘুমিয়ে পড়। বোন আমার, প্লিজ যা তোর রুমে, আমার রুম খালি কর। আমার রুমে কেন আসলি? আরশ ভাইয়ের রুমে যা, খালি আছে না? হলে জায়ান ভাইয়ের রুমে যা, আর তা না হলে দাদির রুমে যা। এতে যদি না হয় আম্মু, ছোট আম্মু বা চাচির রুমে যা। দূর, ওদের রুমে কেন যাব? আমি মানুষের রুমে গিয়ে কি করব? তুই তাহলে আমার রুম থেকে বের হ। আমাকে কি তোর মানুষ মনে হয় না? প্লিজ বোন যা। নুসরাত নড়ল না, ঘাড়তারার মতো পড়ে রইল। তার এক কথা, সে এখান থেকে নড়বে না। প্রয়োজন হলে তুই যা, আমি যাব না। বোন প্লিজ, বোন যা, তো দুই পায়ে পড়ি যা। আমার মতো মানুষ এত আর্জি করছে, তারপরও তুই কেন যাচ্ছিস না? নুসরাত কিছু খোঁজার ভঙ্গিতে আশেপাশে তাকালো। আশপাশ খুঁজে কপালে ভাঁজ ফেলে ইরহামের দিকে তাকালো। মানুষ কই? আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে আমি মানুষ, তোর চোখে পড়ছে না? তুই কিসের মানুষ? তুই একটা অমানুষ। দেখছিস একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, তার মধ্যে এত ডিস্টার্ব করছিস। আমি ঘুমাবো, বিদায় হয় আমার রুম থেকে। সরি টু সে, এটা আমার রুম, আপনি ভুল করছেন আপা। যা ভাগ শালা, আমি এখান থেকে আজ নড়বো না। আজ যা খুশি তাই হয়ে যাক, আজ থেকে এটা আমার রুম। ইরহামের সহ্য সীমার বাহিরে চলে গেল। নুসরাতের হাত ধরে এক টানে বিছানা থেকে তুলে ঘাড় ধরে রুম থেকে বের করে দিল। যা শালি ভাগ। তুই শালা আমাকে বের করে দিয়েছিস। আমি ভাবছিলাম সৌরভীর সাথে তোর কিছু একটা করে দিব। এখন যখন বের করে দিলি, তখন আর কি করার? তুই বাল সিঙ্গেলি মরবি, তোর এই কপালে জিএফ নাই। নুসরাত ভাবসাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। মনে মনে গেল 3, 2, 1 অ্যান্ড 0। পিছন থেকে ইরহাম ডেকে উঠল। নুসরাত মনে মনে হি হি করে হাসলো। ইরহামের ডাক না শোনার ভান করে ধীরে ধীরে হাঁটলো যাতে আবার ডাক দেয়। ইরহাম আবার ডাকলো। নুসরাত একবার পিছনে রাগি মুখ দিয়ে তাকিয়ে সামনে চলে গেল। ইরহাম নুসরাতের পাশে দৌড়ে এসে তোষামত করলো। বোন রাগ করিস না, আমি তো এমনি বলছি, কত কি বলি। আমার ফ্রেন্ড এসব ধরলে কি হয়? রাগ করিস না, আয় বোন আমার রুমে চল। প্রয়োজন হলে আমি আম্মুর রুমে চলে যাব, তুই আমার রুমে থাক। নুসরাত কথা বলতে বলতে না দেখে বলল ইরহাম, আমার রুম তোকে দিয়ে দিলাম, রাগ করিস না বোন, আয়, রাগ করে থাকিস না আমার কিউট বন্ধুটা। নুসরাত মনে মনে এসে গড়াগড়ি খেল। ঢিল ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নুসরাত বলে, এত কথা বলতে হবে না, আমি বুঝতে পারছি তুই তোর কৃতকর্মের জন্য লজ্জিত। আচ্ছা বৎস, কষ্ট পেও না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইরহাম বিনা বাক্যে সব মেনে নিল। নুসরাত দোতলায় রেলিং ধরে বসে গেল। আমাকে টেনে নিয়ে যাও তোর রুমে। ইরহাম নুসরাতের হাত ধরে টেনে নিয়ে গেল তার রুমে। নুসরাত মেঝেতে বসে বসে বিছানায় গিয়ে উঠে বসলো। এবার বল, তুই কি করবি সৌরভের সাথে? কিছু করার কথা ছিল একটু আগে। ও হ্যাঁ,
পানি খাওয়া ভাই, গলা শুকিয়ে গেছে। এসব করতে গেলে তো এনার্জি লাগে। ইরহাম পানি আনতে খাবার টেবিলে গেল। নুসরাত ফোন দিল সৌরভীকে। হ্যালো, বল। তোর আশিক তোকে মিস করছে। সাদিয়াকে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে। 5টার সময় চলে আসিস। আজ রাতে থাকবি, কাপড় নিয়ে আসিস। আচ্ছা। নুসরাত ফোন রাখতেই ইরহাম ঝড়ের গতিতে পানি নিয়ে আসলো। নুসরাত পানি খেয়ে আরাম করে বসে রইল। কি করবি বল? তোর প্রেমিকা বিকালে আসবে, তখন কিছু করব। এখন আমার রুম থেকে বিদায় হ, ইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। ইরহাম নুসরাতের পায়ে লাত মেরে চলে গেল। নুসরাত লাতকে হি হি করে হাসলো। ইরহাম বিড়বিড় করে বলল, পাগল বেডি মানুষ, মেন্টাল কোথাকার। তুই পাপ না থাকার কথা ছিল। আমাদের বাসায় কি করছিস? ইরহামের অপমান নুসরাত গায়ে মাখলো না। মাছি দাওয়ানোর ভঙ্গি করে অপমান সব উড়িয়ে দিল নুসরাত। ইরহামকে ভেঙে হাসলো দাঁত বের করে হি হি করে। বিকেলের দিকে সৌরভী আর সাদিয়া আসলো সৈয়দ বাড়িতে। নুসরাত কিচেনে গেল টুকটাক খাবার আনার জন্য। গিয়ে অবাক হয়ে তাকালো, আরশ ব্ল্যাক কফি তৈরি করছে। এ সময় ইরহাম আর হেলাল সাহেব ছাড়া পুরুষ মানুষ বাড়িতে কেউ থাকে না। তাহলে আরশ কি করছে কিচেনে? যাকগে, এটা আমার ভাবার বিষয় না। যার যা কাজ করুক, আমার কি। নুসরাত কিচেনে ঢুকতেই একবার আরশ পিছনে ফিরে নুসরাতের দিকে তাকিয়ে আবার কফি বানাতে মন দিল। নুসরাত চামচ 4টা জুস লেস স্প্রিঙ্গলস হাতে নিল। ফ্রিজ খুলে আইসক্রিম বের করলো। 2 হাত ভরে যাওয়ায় খাবারের জিনিস পা দিয়ে ফ্রিজের দরজা লাগালো। ফ্রিজের দরজা লাগাতে গিয়ে বেশ জোরে সোরে শব্দ করলো। ভেঙে ফেল, এটা এত ধীরে লাগানোর কি দরকার ছিল? নুসরাত কথা বলল না। বলুক আর কয়দিন আছে ও এই বাড়িতে। 2 দিন পর জামাইয়ের বাড়ি চলে যাবে, তখন মিস করবে। তাহলে আর মানুষের সাথে ঝগড়া করে কি হবে? নুসরাত ভালো হয়ে গিয়েছে এখন। আরশের কপালে ফাঁস পড়ল। আজকাল নুসরাতের ভিতরে বিরাট পরিবর্তন এসেছে। আগে কথা বলেই ঝগড়া লাগিয়ে যে মেয়ে, সে এখন চুপচাপ কথা শুনছে। নুসরাত খাবারগুলো এক পাশে রেখে চামচ ধুতে গেল। আমার কাপটা ধুয়ে এদিকে দে। নুসরাত চুপচাপ ধুতে গিয়ে বাঁধলো বিপত্তি। পায়ের সাথে পায়ের পেঁচ লেগে ঠাস করে পড়লো মেঝেতে। সাথে আরশের নিজস্ব মালিকানার কাপ ও বোর্ডে মেঝেতে ভেঙে গেল। আরশ হাঁ করে তাকিয়ে থাকলো কাপের দিকে। রাগে ইচ্ছে করলো নুসরাতের চুলের গোড়া ছিঁড়ে ফেলতে। নুসরাত মেঝেতে পড়ে ব্যথা পেল। ব্যথা ভুলে গিয়ে ধীরে ধীরে হি হি করে হেসে উঠল আরশের মুখের রিয়াকশন দেখে। তা কিছুক্ষণ পর জোরালো হাসিতে রূপান্তর হলো। নুসরাতের দিকে রাগী চোখে তাকালো আরশ। নুসরাত হাসি থামালো না, ওইভাবে মেঝে থেকে উঠে বসলো। অন্যদিকে মুখ ঘোরালো। তারপর মুখে হাত দিয়ে চাপা দিয়ে হা হা করে হেসে উঠল। হাসির সাথে কোমরে ব্যথা অনুভব করলো, তবুও হি হি করে হাসলো। হাসি থামলোই না। আরশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নুসরাতের চা খাওয়ার কাপ সজ্জরে মেঝেতে ফেলল। সেটা পড়ে গিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গ্যাসের উপর বসানো কফির পাত্রটা পানি শুকাতে শুকাতে পুড়ে গেল। পুড়া গন্ধ নাকে লাগতেই আরশ তাড়াতাড়ি করে গ্যাস বন্ধ করলো। কফি বানানোর পাত্র বেসিনের পানির ট্যাপ চালিয়ে ভিজিয়ে রাখলো। নুসরাত দুঃখী দুঃখী মুখ বানিয়ে চা খাওয়ার কাপের দিকে তাকিয়ে থাকলো। আরশের মনে হলে এবার কিছুটা শান্তি লাগছে। নুসরাতের দুঃখী দুঃখী মুখ দেখে মুখ করুণ বানিয়ে আরশের দিকে তাকালো। মুখে কষ্ট ফুটিয়ে বলল, ভেঙে দিলেন? আরশ রাগী গলায় বলল, হ্যাঁ, ভেঙে দিয়েছি। কি এক শান্তি লাগছে রে নুসরাত তোর এই দুঃখী দুঃখী মুখ দেখে। নুসরাত আরশের কথায় এক বালতি পানি ঢেলে দিয়ে হেসে উঠল। হেসে কিচেনের মেঝেতে গড়াগড়ি খেলো। আরশ ভাইয়া, সামান্য কাপের জন্য আমি নুসরাত দুঃখ পাবো? ইম্পসিবল। আমি বড় বড় জিনিসের জন্য দুঃখ পাই না, সেখানে কিভাবে সামান্য কাপের জন্য দুঃখ পাবো? মুখ দিয়ে চুপ শব্দ করলো নুসরাত। আরশ ভাইয়া, আপনি এখনো আমাকে চিনতে পারেননি। অনেক টাকা হয়েছে না, এজন্য কাপ ভাঙায় কষ্ট হচ্ছে না। গাল চেপে ধরে মেরে ফেলবো মেয়ে। আর তুই আমার সামনে হাসবি না। তোকে হাসতে দেখলে আমার বিরক্ত লাগে। ইচ্ছে করে তোর ঠোঁটে দুটো সেলাই করে রেখে দিই। উফ,
আরশ, কি মধুর কথা শোনালেন। আমি ধন্য, আপনি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন। আপনার মতো একজন গণ্যমান্য ব্যক্তি, এটা তো আমার এত জীবন বেঁচে থাকার পাওনা। জীবনটা ধন্য হয়ে গেল। নুসরাত চুমু খেলো নিজের হাতে, তারপর তা নিয়ে নিজের গালে লাগালো। এমন বোঝালো আরশকে হাতে নয় গালে চুমু খাচ্ছে। জিও নুসরাত জিও। আরশ ভাইজান তোমারে দেখে বিরক্ত হচ্ছে। তুমি কত স্পেশাল ব্যক্তি, মানুষ তোমাকে দেখে বিরক্ত হয়। আরশ বিরক্তিতে চিরবির করে উঠল। এই মেয়ে এত কথা বলে কেন? এর কথা শুনে তো তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। চুপ চুপ, একদম চুপ। মুখ থেকে আর একটা শব্দ বের হলে গলির মুখের কুত্তার কাছে ছেড়ে তোকে আসবো। আমি কুকুরকে ভয় পাই না। মনে হচ্ছে কুকুরের কাছে রেখে আসলে আমি ভ্যা করে কান্না করব। একসময় কত কুকুর মেরে তাড়িয়েছি, তার কোনো হিসেব নেই। এত কথা বলিস কিভাবে? মুখে ব্যথা হয় না? নুসরাত মাথা দিয়ে দুপাশে নাড়ালো। তার মুখে ব্যথা হয় না। তুই কি ভয় পাস? নুসরাত চুপ করে বসে রইল মুখে আঙুল দিয়ে। আরশ চোখ দিয়ে বলল কথা বলার জন্য নুসরাত, তবুও চুপ। কি কথা নেই কেন? আপনি না করেছেন কথা বলতে। জি, আপনি আমার কথা শুনছেন? এই আরশ ধন্য হয়ে গেল আপনার মতো বিয়াদবকে নিজের কথা মানাতে পেরে। কি ভয় পাস তুই? তেলাপোকা, ইঁদুর, বিড়াল, টিকটিকি, মাকড়সা কোনটা? কোনোটা না। আমি শুনেছি মেয়ে মানুষ এসব ভয় পায়। তুই কি মেয়ে? আমার সন্দেহ হয়। তুই পোশাক আশাক পরি ছেলেদের মতো, হাঁটিস ছেলেদের মতো। আমি চিন্তিত তোকে নিয়ে নুসরাত। তুই কি সত্যি মেয়ে? শেষের কথাগুলো সন্তর্পণে এড়িয়ে গেল নুসরাত। শুধু জিজ্ঞেস করলো, মেয়ে মানুষের ওপর পিএইচডি বোধে হয় করেছেন। এসব কথা তোকে কে বলল? আপনার কথাই মনে হচ্ছে। আচ্ছা, অনেক ফালতু কথা বলেছিস, আমিও শুনেছি। এবার আমাকে মেঝে থেকে তুলুন, পড়ে গিয়ে কোমরে ব্যথা পাইছি। আল্লাহ গো! নুসরাত হাত বাড়িয়ে দিল তোলার জন্য। আরশ টেনে তুলে দাঁড় করালো। নুসরাত পুরো ভর আরশের উপর ছেড়ে দিল। ওজন কম দে, এত ভারী কেন তুই? এই আমার মতো এত হালকা মানুষের সামান্য ভর যদি না নিতে পারেন, তাহলে এসব বালের জিম করে কি হবে? তা ও আমি নিজের ভর নিজের কাছে রেখেছি, কিছুটা আপনার ওপর দিয়েছি। শুধু আপনি আমাকে ধরে ইরহামের রুমে দিয়ে আসলেই হবে। এই সামান্য ভর আপনি নিতে পারছেন না ভাই? আপনি কীরকম ভাই? আমি আপনার বোন হয়েও লজ্জিত। হয়েছে, আর কথা বলতে হবে না। আরশ নুসরাতকে ধরতে অস্বস্তি হলো। কোমর ধরতে গিয়ে হাত ফিরিয়ে আনলো। নুসরাতকে কিভাবে ধরবে? কোনো পথ খুঁজে পেল না। কিভাবে ধরে নিয়ে যাব? যেভাবে ধরে নিয়ে যাই সেভাবে নিয়ে যান। আরশ নুসরাতের দু কাঁধে বুকের সাথে চেপে ধরল। নুসরাত কোমরে ব্যথায় ভুলে লাফ দিয়ে সরে গেল। ভাই, আপনি খাবারগুলো নিয়ে আসেন, আমি চলে যাব কোনো রকম। আর না যেতে পারলে আনিকাকে ডেকে নিব, আপনি শুধু খাবারগুলো পৌঁছে দিন। আরশ আইসক্রিম হাতে নিয়ে নুসরাতের দিকে অদ্ভুতভাবে তাকালো। নুসরাত এভাবে তাকাচ্ছে কেন বুঝলো না। জিজ্ঞেস করলো, কি তুই একা এই আইসক্রিমের বাটি খাবি? আর কেউ খাবে না? এই বাড়িতে এতগুলো বাচ্চা আছে, সেগুলোর কথা ভুলে গেলি? নিজে একা এত বড় একটা আইসক্রিমের বাটি খেয়ে ফেলবি? নুসরাত কিচেনের দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়ালো। কোমরের হাড্ডিতে ব্যথা পাওয়ার জন্য চিনচিন করছে। কথা বলতে ইচ্ছে করলো না। তারপরে বলো, হ্যাঁ আমি একা খাবো। শান্তি। এবার ইরহামের রুমে দিয়ে আসেন এগুলো। আর কোনো কিছু যেন এখান থেকে না সরে। সরলে আপনার খবর করে দিব। ইরহামের রুমে তুই কি করছিস? কিছু একটা করছি। এত জেনে কি করবেন ভাই? যান গিয়ে খাবারগুলো রাইখা বিদায় হন। আজাইরা কথা শুনতে বা বলতে কোনোটা করতে ভালো লাগছে না। আরশ খাবারগুলো নিয়ে চলে গেল ইরহামের রুমের দিকে। নুসরাত দেয়ালে হাত দিয়ে ধরে ধরে সিঁড়ির কাছে গেল।
তারপর দাঁতে দাঁত চেপে সিঁড়ি বেয়ে উঠল। সিঁড়ির কাছ থেকে দাঁড়িয়ে নুসরাত দেখলো আরশ 3টা লেসের প্যাকেট নিয়ে ইরহামের রুম থেকে বের হচ্ছে। নুসরাত চিৎকার করলো সিঁড়ি থেকে, এই আপনাকে না করলাম না আমাদের বাচ্চাদের খাবার থেকে খাবার না সরানোর জন্য, তারপরও নিয়ে যাচ্ছেন। এই দিয়ে যান আমার খাবারগুলো, আপনি বাচ্চা হচ্ছেন দিন দিন। এসব আমাদের খাবার, আপনি কেন খাবেন? বুড়ো বয়সে এসব খাচ্ছেন? ছ্যা ছ্যা ছ্যা। নুসরাতের চিৎকার শুনে হেলাল সাহেব নিজের রুম থেকে বের হলেন। সিঁড়ির কাছে দাঁড়িয়ে নুসরাত চিৎকার করছে আর আরশ ইরহামের রুমের সামনে দাঁড়িয়ে লেসের প্যাকেট খুলে টপাটপ লেস মুখে ঢুকাচ্ছে। এই খাবেন না, এগুলো আমার, আমি খাবো। আপনি আমাদের খাবারে ভাগ বসাচ্ছেন কেন? কিচেন থেকে নিয়ে খান না, এগুলোতে এই স্বাদ পাওয়া যায় না রে পাগলি, যা তোর দিল জ্বালিয়ে খেলে পাওয়া যায়। নুসরাত চিৎকার দিল রাগে, কোমরের ব্যথা আস্তে ধীরে উঠতে হচ্ছে আর আরশ দাঁত কেলিয়ে তার চিপসগুলো খেয়ে নিচ্ছে। হেলাল সাহেব ধমক দিলেন আরশকে, ওর চিপস দাও আরশ, তুমি বাচ্চা নও যে ওর খাবারগুলো ঝগড়া করে নিয়ে খাচ্ছ, খেতে হলে কিচেন থেকে নিয়ে খাও। আরশ হেলাল সাহেবের বাধ্য হওয়ায় বাকি 2 প্যাকেট নুসরাতের দিকে বাড়িয়ে দিল। নুসরাত কোমর ধরে আস্তে আস্তে উপরে উঠল। হেলাল সাহেব এসে নুসরাতকে জিজ্ঞেস করলো কি হয়েছে। নুসরাত বলল পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। হেলাল সাহেব 2 বাহু চেপে সিঁড়ি দিয়ে উঠালেন নুসরাতকে। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতে আরশের কাছ থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে আসলো। হেলাল সাহেব কাঁধে ভর দিয়ে ইরহামের রুমে গেল। সেখানে নুসরাত গ্যাং বসেছিল। সাদিয়া সৌরভী সালাম দিল হেলাল সাহেবকে। হেলাল সাহেব সালামের উত্তর দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। এতক্ষণ লাগলো এসব আনতে? আরে না, আরশের সাথে ঝগড়া লেগে গিয়েছিল। ও, তুই এত ঝগড়া করিস আরশের সাথে, তারপর ওকে বিয়ে করতে কেন চাস? কারণ আমার ড্রিম কাজিন বিয়ে করা, কিন্তু এখন মনে হচ্ছে এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। ইরহাম সাবধান করলো নুসরাতকে, বোন আস্তে কথা বল, ছোট ভাইয়া শুনলে তোর গাল আর গালের জায়গায় থাকবে না, থাপড়ে নকশা বদলে দিবে। আমি ভয় পাই নাকি? এটা আমার স্বপ্ন কাজিন বিয়ে করা, খারাপ কি? কিন্তু কাজিন বিয়ে করতে চাস কেন? রিজন কি? বুঝলি না, কাজিন বিয়েতে লাভ আর লাভ, যেমন ধর নিজের বাড়িতে থাকলাম, নিজের চাচি শাশুড়ি হলো, আবার নিজের মা চাচি শাশুড়ি হলো, আবার চাচাদের ক্ষেত্রেও সেম, কোনো কাজ করতে হবে না, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, রান্না করলে যা, না করলে তা, নিজের রুমে পড়ে থাকবো পুরো দিন। আর সবচেয়ে বড় লাভ, আমার নাম্বার 1 শত্রু আরশের বাচ্চার ঘুম হারাম করে দিব, জীবন জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিব। তারা যখন কথা বলায় ব্যস্ত, খেয়াল করলো না দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথা মনোযোগ সহকারে শুনছে কেউ। তারপর সেখান থেকে অবয়বটা আলগোছে চলে গেল। নিজ মনে কিছু ভাবলো এবং কিছু একটা সিদ্ধান্ত নিল।